অনেকবার বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল। দেশে যখন বড় বড় দুর্নীতিবাজ, রাজনৈতিক অপরাধী কিংবা রুই কাতলা গোছের লীগ অপকর্মকারীদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন সেই প্রক্রিয়াকে আড়াল করতে মিডিয়ায় চলছে কিছু চুনোপুটি শিকার নাটক। এমনই বক্তব্য উঠে এসেছে তরুণ লেখক ও বিশ্লেষক সাইদ আব্দুল্লাহর একটি স্ট্যাটাসে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া, যখন তার জামিন আবেদন নাকচ হলো, তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন, তার চোখ মুখ লাল হয়ে যায়। তিনি হয়তো আশা করছিলেন যে তার জামিন হবে। আগের দিন ব্যাংককে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে বিমানবন্দরে তাকে আটক করা হয়। তারপরে তাকে ভাটারা থানা থেকে ডিবি অফিস, সেখানে জিজ্ঞাসাবাদ। এরপর দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা। এবার সরকারি সিদ্ধান্ত সরাসরি জানা গেল, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না, তেমন সিদ্ধান্তে বদ্ধপরিকর সরকার। এটা নিয়ে নানা রকমের তালবাহানার ব্যাপার দেখেছি এর আগে। সরকার অন্যরকম কথা বললেও এখন নিবন্ধন বাতিল যেহেতু হয়েছে, সেহেতু সরকার তার স্পষ্ট অবস্থান জানিয়ে দিল। এই দেশ বিক্রি করা নিয়ে, এই দেশ লিজ দেওয়া নিয়ে, বা এই দেশ অন্য মানুষের হাতে তুলে দেওয়া নিয়ে যে রাজনীতি হয়েছে, যে আশঙ্কা তৈরি হয়েছে, এবং আমাদের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, এটির সঙ্গে অন্য কোনো গজব, অন্য কোনো গুজব, মানে গজব এবং গুজব, কিংবা অন্য কোনো নির্মম বাস্তবতা আর বাঙালির জীবনে ঘটেনি। বাংলাদেশের মানুষ দুর্নীতি করে, এই জন্য বাংলাদেশের কাউকে প্রধানমন্ত্রী না করে যদি সুইজারল্যান্ডের সাবেক কোনো প্রধানমন্ত্রীকে এখানে এনে প্রধানমন্ত্রী করা হয়, তাহলে কেমন হবে? আমরা যেই ক্ষমতায় যাই সেই ক্ষমতার লোভ করে, তাই না? এই জন্য আমরা কি করলাম, বাংলাদেশের কেউ না, একবারে নরওয়ে থেকে সাবেক একজন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বলছিলাম প্রধান উপদেষ্টার কথা। দ্য ইকোনমিস্টের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তিনি গতকালকে, এবং সেই সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু গত 12 মে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, সেহেতু আওয়ামী লীগের আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। অথচ তিনি এর আগে একাধিক গণমাধ্যমে, বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারে সরকারের কোনো না নেই, সরকার এই ব্যাপারে কোনো নেগেটিভ ডিসিশনের কথা ভাবছে না। আবার কোনো গণমাধ্যমে বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে। আবার কোনো গণমাধ্যমে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার। কোনো গণমাধ্যমে বলেছিলেন বিএনপি যেহেতু চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না সরকার। অনেক ধরনের কথা আমরা তার মুখে শুনেছি বিভিন্ন বিদেশি দেশি গণমাধ্যমে। এবার ইকোনমিস্টকে তিনি স্পষ্ট করে প্রথমবারের মতো বললেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগের তো রাজনীতি করারই উপায় নেই, কিন্তু সরকারের সিদ্ধান্তটা নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে, সেটা আলাদা ব্যাপার। এখন বোঝা যাচ্ছে সরকারের সিদ্ধান্তেই নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে, যদিও প্রধান নির্বাচন কমিশনের কথাই সেটা আগেই বোঝা গিয়েছিল। এবার ডক্টর ইউনূস নিজেই পরিষ্কার করলেন আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবেন না। এর আগে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন বিষয়ে তিনি একটু মজার কথাই বলেছেন নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, কিন্তু জুলাই পার হবে না, 26 জুলাই পার হবে না। একই কথা একটু ঘুরিয়ে সাহিত্য যোগ করে একটু অন্যভাবে বাক্যটাকে উপস্থাপন করা। সাম্প্রতিক সময় নির্বাচনের দাবি যখন উঠেছে এবং বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে গতকালকে যখন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি নির্বাচনের ঘোষণা দেওয়া না হয়, ডিসেম্বরে তারিখ ঘোষণা না করা হয়, তাহলে যমুনায় লক্ষ মানুষের যমুনার মার্চ ফর যমুনা অনুষ্ঠিত হবে, অর্থাৎ যমুনার দিকে চলে যাবে লক্ষ মানুষ, তখন সরকারের আর কোনো গত্যন্তর থাকবে না। বিএনপির অন্য এক নেতাকে আমরা বলতে শুনেছি যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন, মানে অক্টোবরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, সেটাকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো কারণ দেখতে পায় না। অর্থাৎ বিএনপি মনে করে যে আরও আগে নির্বাচন করা সম্ভব। সেখানে ডক্টর ইউনূস আবারও ইকোনমিস্টে বললেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, তবে জুনের পরে নয়। একই কথার একটু অন্যরকম মানে উপস্থাপন আমরা দেখলাম। এই উপস্থাপনে নতুন কিছু যদি আপনি খুঁজে পান তাহলে সেটা আপনার ক্রেডিট, তবে আমরা এখান থেকে নতুন কিছু খুঁজে পাই না। একই কথা মূলত একটু ঘুরিয়ে অন্যভাবে বলার চেষ্টা করেছেন, নিজের ঢঙে বলার চেষ্টা করেছেন। তবে কথাতে আমার মনে হয়েছে যে সরকারের যে নির্বাচন ডিলে করার যে সুরটা মনে হচ্ছিল, সরকারের বিরুদ্ধে নানাজন অভিযোগ করার চেষ্টা করছিলেন যে সরকার নানা ধরনের পিআর করছে সরকারের পক্ষে, যে সরকার যেন আরও
5 বছর ক্ষমতায় থাকে, সেই ব্যাপারে একটু ভাটা পড়েছে কিনা সেটা ভাবলেও ভাবা যেতে পারে। তবে তিনি নির্বাচনের ব্যাপারে যখন কথা বললেন তখন বিএনপির অবস্থান খুবই কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থানের প্রেক্ষাপটে নির্বাচন 26শে জুন পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি বিএনপি তাদের কথা এবং কাজে ঠিকঠাক মতো সামনে এগোতে পারে, সেটা পারবে কি পারবে না সেটা তাদের রাজনীতির ব্যাপার। তবে প্রধান উপদেষ্টার কথাই দুটো ব্যাপার স্পষ্ট হলো, যে নির্বাচন তিনি ডিলে করতে চান না, সেটাও পরিবর্তন হবে কিনা, যেহেতু এর আগে আওয়ামী লীগ বিষয়ে যত কথা বলেছেন সেই কথাগুলো কোনোটাই আর টেকেনি, সবগুলোই পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন নিয়েও যে কথাগুলো বলে আসছেন সেগুলো যে টিকবে, সেগুলো যে ঠিক থাকবে, সেটার গ্যারান্টি আসলে দেওয়া যায় না। সামনেই বলা যাবে যে কোন দিকে যাচ্ছে প্রেক্ষাপট। তবে রাজনৈতিক দলগুলো যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে হয়তো নির্বাচন সরকার দ্রুতই দিতে বাধ্য হবে। অভিনেত্রী এবং মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে হলো। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা, ভাটারা থানায় একটি হত্যা মামলার চেষ্টা মামলার অভিযোগে তাকে পাঠানো হলো। কয়েকটা শিরোনাম দেখলাম আজকে সকালেই, যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া। যখন তার জামিন আবেদন নাকচ হলো তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন, তার চোখ মুখ লাল হয়ে যায়। তিনি হয়তো আশা করছিলেন যে তার জামিন হবে। আগের দিন ব্যাংককে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে বিমানবন্দরে তাকে আটক করা হয়। তারপরে তাকে ভাটারা থানা থেকে ডিবি অফিস, সেখানে জিজ্ঞাসাবাদ। এরপর দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা। আর এইমাত্র দেখলাম যে টেলিভিশন স্ক্রল, যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে নুসরাত ফারিয়ার এই যে ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টার যেই বক্তব্য বা মতামত, এটা তার ব্যক্তিগত, তাকে হত্যা চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলায় মানে একটা খুব ভালো নজির স্থাপিত হলো না। হত্যা চেষ্টা মামলা শত শত মানুষের বিরুদ্ধে, এগুলির ব্যাপারে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে এগুলির আসলে বেজলেস, এগুলি মামলা বাণিজ্য করা হচ্ছে, বিভিন্ন মানুষকে বিব্রত করা হচ্ছে, তখন এবং এই কথাও বলা হচ্ছে যে এইসবের ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি নেওয়ার, তার মানে এই এত মানুষকে জড়ানো এটা সরকারও বিশ্বাস করছে না। এই অবস্থায় নুসরাত ফারিয়া ওই মামলায়, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, ওই মামলায় অপবিশ্বাস সহ, তারপরে জায়েদ খান, তারপরে আরও কি ভাবনা, এই সমস্ত অনেকের নাম জানি না, প্রায় 17-18 জন শিল্পীর নাম দেওয়া হয়েছে। এগুলো বোঝা যায় যে এগুলি দেওয়া হয়েছে মূলত তারা সরকার ঘনিষ্ঠ ছিল, বিগত সরকার ঘনিষ্ঠ ছিল। এখন সরকার ঘনিষ্ঠ থাকা একটা হলো ফিজিক্যালি অপরাধ করা, আর একটা হচ্ছে নৈতিক অপরাধ। নৈতিক অপরাধের ব্যাপারটা আপনি হলো তাদের মনস্তাত্ত্বিক একটা সংশোধন। আপনি তার সাথে সাংস্কৃতিক স্ট্রাগল করবেন। আপনি মানে ধরেন ভিন্ন মতের, আমি যদি শেখ হাসিনা সমর্থক হই কিন্তু কোনো অপরাধ করিনি, তার মানে হচ্ছে আমার একটা দর্শনগত একটা ভুল আছে, ভ্রান্তি আছে, তার বিরুদ্ধে আপনি কি করবেন? সেটাকে কি একেবারে মানে অপরাধ হিসেবে আপনি আমার কারাগারে ঢুকাই দেবেন, নাকি আমার সাথে যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে দেখো এই শেখ হাসিনা ভুল, এই হলো ফ্যাসিবাদ, এটা যদি এই শাসন প্রলম্বিত হতো তাহলে খারাপ হতো দেশের জন্য। আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে যাইতে হবে, মানুষের অধিকারের জন্য আমাদের নতুন বন্দোবস্ত দরকার। এইভাবে যদি আপনি না বুঝায়, এগুলিকে যদি সরাসরি আপনি হিট করে বসেন, তাহলে তো আর সে সংশোধন হলো না। এবং এইগুলি বিশ্বব্যাপী প্রতিক্রিয়াটা কি হবে? বাংলাদেশে তো আপনি একটা সুস্থিরতা দরকার। এই যে একটা অস্থির পরিবেশ গত 8-9 মাস ধরে, জ্বালাও পোড়াও ভাঙো, এরে মারো ওরে ধরো, না এগুলি না। আপনি অ্যাকশন তো হচ্ছেই, আইনগতভাবে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গণহত্যার সাথে জড়িত, যারা দেশের টাকা লুটপাট পাচার করেছে, আপনি ওইদিকে কনসেন্ট্রেট করেন। দেখেন এরা 8 মাস পরে বিদেশে যাচ্ছে, কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে এত 100 কোটি টাকা, এত 1000 কোটি টাকা পাচারের অভিযোগ, তারা কিন্তু আসলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আমরা দেখছি, কিন্তু তারা তো নাই, তারা আগেই পগার পার। আর এরা তো মানে পগার পার হয়নি, ওদের সাথে সাথে এরাও দৌড়াইছে, তা তো দৌড়ায়নি। তার মানে তারা এখন আমাদের এখানে যেই 15 বছরের যে কালচারটা ডেভেলপ করা হয়েছিল, তাতে প্রত্যেকটা মানুষকে জড়ানো হয়েছে, না হলে সে টিকতে পারে না। অনেকে মতের বিরুদ্ধে সে ব্যবসা বাণিজ্যে, কেউ কালচারালি, কেউ নানানভাবে জড়াই গেছে। এগুলিকে আপনি পার্থক্য করা দরকার, যে কে প্রকৃত অপরাধী আর কে হচ্ছে মানে বাধ্য হয়ে বা নৈতিকভাবে মানসিকভাবে সে বায়াস্ট হয়েছে। এগুলি পার্থক্য যদি না করেন, এইভাবে গণহারে এই কার্যক্রমটা এটা ঠিক না, এটা সমাজে অস্থিরতা বাড়াবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি। এদিন সকাল 8:30টায় তাকে হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে সকাল 10টায় তাকে দ্বিতীয় তলায় 27 নম্বর কোর্টে তোলা হয়। পরে সকাল 10টা 5 মিনিটে শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন তিনি আদালতে কাঠগড়ার সামনের অংশে ছিলেন। শুনানি শেষে সকাল 10টা 28 মিনিটে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তার চোখ মুখ লাল হয়ে যায়। আগামী 22শে মে ফের তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত। রোববার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এই হচ্ছে খবর। দর্শক, আমার সাংস্কৃতিক উপদেষ্টা কি বলছেন
নুসরাত ফারিয়া গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা। স্ট্যাটাসে তিনি লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুদিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না, এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রসঙ্গ টেনে ফারুকী বলেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। উল্লেখ করে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তো বা এসব ঘটনা ঘটতে থাকে। মানে আব্দুল হামিদ গেছে, এ ব্যাপারে কিছু যারা ইমিগ্রেশন পুলিশকে অভিযুক্ত করা হয়েছে, এরপর থেকে তারা একেবারে মানে গণহারে এমন টাইপ দিচ্ছে যে ওই কার সাথে কি ঘনিষ্ঠতা আছে এইগুলিকে কেন্দ্র করে ওই যে পার্থর স্ত্রীকে ফেরত দেওয়া হলো। পরে তো পার্থর স্ত্রী ঠিকই যেতে পারলো। তা নুসরাত ফারিয়া কি ইয়ে করছে, ওই শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছে, এটা অপরাধ হয়ে গেল। আরো কত বড় বড় অপরাধীরা চলে গেল, সেগুলি নিয়ে আর এটা একটা অপরাধ হয়ে গেল। আমি তো বললাম এটা একটা বলা যেতে পারে একটা নৈতিক অপরাধ। একটা শিল্পী হিসেবে তোমার উচিত হয়নি যে শেখ হাসিনার মতন একটা ফ্যাসিস্টের চরিত্র অভিনয় করা। এইটুকুই। আপনি ওই এখন কাকে মারবেন কাকে বকা দেবেন এটা তো বুঝতে হবে। আপনি যাকে বকা দেবেন তাকে মারবেন না, আর যাকে মারবেন তাকে তো নিশ্চয়ই বকা দেবেন না, তাকে মারবেনই। এই পার্থক্যটা যদি না করে সব যদি গণহারে এভাবে বিচার করা, এটা মুশকিল। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালি প্রার্থীর স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন, স্ট্যাটাসে ফারুকী আরও লেখেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলা আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো, এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। যাক, এই অবস্থার মধ্যেও খুব সাহসের সাথে মোস্তফা সরোয়ার ফারুকী একটা পোস্ট দিয়েছেন। আমি জানি এটার পরে অনেকেই তার উপরে ঝাঁপায় পড়বে। আমি আরেকটা অবাক হলাম, সোশ্যাল মিডিয়াতে আরোহী মিম, খুব পরিচিত কোনো আর্টিস্ট না সে, বা মডেল কিনা তাও জানি না, সে একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছে। আমার এটা মনে ধরেছে, আমি একটু পড়ি আপনাদের সামনে। ওনাকে আসলে কোন দোষে ধরা হয়েছে, সঠিক অপরাধটা কি, আসলে হত্যার চেষ্টা মামলার কথা বলা হচ্ছে, এটা কি আদৌ সত্য, নাকি ফ্যাসিবাদীদের মতো আপনারাও যাকে তাকে মিথ্যা মামলায় জড়াচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। একজন শিল্পীকে যদি কোনো চরিত্রে অভিনয় করার ফলে এমন হেনস্থার শিকার হতে হয়, তাহলে সেটা চরম অন্যায় এবং অবিচার। একজন আর্টিস্টের জায়গা থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি জানি না, আমি এই মেয়েটাকে আরোহী মিম, আমি তাকে চিনি না, আমি জাস্ট আমার নজরে পড়লো, আমি সোশ্যাল মিডিয়ার পৃষ্ঠা থেকে বললাম যে তার অবস্থান থেকেও সে প্রতিবাদ করলো। কিন্তু আমাদের অনেক নামি দামি শিল্পী তারা কিন্তু চুপচাপ রয়ে গেল। মানে এমন ভয় ভিতরে ঢুকে পড়েছে সবার যে কেউ মানে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সমর্থন করলে বোঝা যেত, সে লিখে ফেলতো, যেহেতু প্রতিবাদ করলে আবার কোন বিপদে পড়ে, মানে তাকে ফ্যাসিবাদের দোষর বলা হয় কিনা, সেই কারণে হয়তো বলছে না। এই হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল। ছাত্রলীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করতো, ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে। কি উদ্দেশ্যে মোবাইল চেক করতো ছাত্রদল, ছাত্রলীগ? দেশে শিবির করে কিনা। দেখেন, যাদের মোবাইল চেক করতো ছাত্রলীগ হলে বা বিভিন্ন জায়গায়, সাধারণত বিএনপি সম্পৃক্ততা বা ছাত্রদল সম্পৃক্ততা প্রমাণের জন্য মোবাইল চেক করার মতো ঘটনা ঘটতো না। মোবাইল চেকিং এর ঘটনা ঘটতো শিবির প্রমাণ করার জন্য, আমরা জানি। এমনকি এই সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বোতল নিক্ষেপকারী হিরো শিক্ষার্থীর যে মোবাইল চেক করা হয়েছে ডিবি কার্যালয়ে, কেন? তিনি শিবির কিনা সেটা প্রমাণ করার জন্য। আসলে সবার টার্গেট এখন শিবির। শিবিরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে, শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করা হচ্ছে, শিবিরের উপর ভয়ানক দায় চাপানোর খেলা চলছে। দর্শক, একটা ঘটনা নিয়ে তোলপাড়, যেহেতু এখানে শিবির ওইভাবে এখন রেলেভেন্স হয়নি, কিন্তু হবে, অনিবার্যভাবে হবে, এগুলো সব বুঝি আমরা। একটা খবর সোশ্যাল মিডিয়া মোটামুটি ভাইরাল, উলঙ্গ করে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। এবং ছাত্রদল যে কাজটা করেছে, শিক্ষার্থীকে পিটিয়েছে উলঙ্গ করে, তার মোবাইল চেক করেছে। এই কাজটা কে করতো? ছাত্রলীগ করতো। সেম কাজ ছাত্রদল করছে। এবং মোবাইল চেক করে কি খোঁজার চেষ্টা করেছে? আপনি কি মনে করেন? ওই ছেলে ছাত্রলীগ করে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছে? না, আপনি খুঁজেন ওই ছেলে শিবির করে কিনা সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। মানে ছাত্রদল এরকম একটা হাইপ তৈরি করছে, ভাইব তৈরি করছে যে শিবির আজিব একটা নিষিদ্ধ সংগঠন, শিবির করে কিনা এটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে জাতীয়তাবাদী ছাত্রদল। এবং এরা মানে দেখানোর চেষ্টা করছে যে শিবির মানে নিষিদ্ধ কিছু। শিক্ষার্থীদের একটা বার্তা দিচ্ছে যে শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থী যারা, যদি শিবির এগুলো ভয় পায় না, আওয়ামী লীগ হাসিনাকেই ভয় পায় না, তারা এখন ছাত্রলীগের ছাত্রদলের বা নিউজ ছাত্রলীগ, এই ছাত্রদল হচ্ছে নিউজ ছাত্রলীগ, এদের মোবাইল চেকিং শিবির ভয় পাবে কেন? কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী আছে যারা শিবিরকে পছন্দ করে, হয়তো শিবিরের সাথে মিশে শিবির কোনো একটা গিফট নিয়েছে বা শিবিরের সাথে সম্পর্ক রাখে, শিবিরের কাছ থেকে কোনো একটা হেল্প নিয়েছে। মানে এই জায়গাটা যাতে সাধারণ শিক্ষার্থীদের ভয়ের মধ্যে থাকে, এরকম একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে ছাত্রদল, এভাবে মোবাইল চেক করবে এই ধরনের ঘটনা ঘটিয়ে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন সহ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। 18 মে সোমবার দুপুর ও রাত 9টার দিকে
এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেসবুক নিজ আইডিতে একটি স্ট্যাটাসে একটি ভিডিও পোস্ট করে। এখন এই ভিডিও পোস্ট করা এটা একটা সমাধান, কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো একটা বিষয় হাইপ উঠলে সেটা একটা সমাধান হয়। যেমন সোশ্যাল মিডিয়ায় হাইপের কারণে কিন্তু মাহফুজ চেষ্টা করেও সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে আটক রাখতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, স্টুডেন্টরা ডিবি কার্যালয়ে ঘেরাও হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু সেটা ঘটেনি। এই সংক্রান্তে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে অভিযুক্ত করা হয়, আমি রাকিবুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল বিভাগের 3য় সেমিস্টারের ছাত্র। 18 মে 2025 দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী আমার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। রাত আনুমানিক 9টার দিকে 23-24 সেশনে 8-10 জন ছাত্র আমার রুমে ঢুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তিনি আরো বলেন, তারা আমাকে একটি নির্জন কক্ষে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন করে। এরপর আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে। এই যে উলঙ্গ করে ছবি ভিডিও ধারণ করা, মোবাইল চেক করা, এটা কারা করে, কার বৈশিষ্ট্য? বিয়ন্ড রিজনেবল ডাউট এটা ছাত্রলীগের বৈশিষ্ট্য। এর মানে ছাত্রদল হ্যাজ বিকাম নিউ ছাত্রলীগ। তারা আমাকে সেই ছবি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং শঙ্কিত। আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি গভীর উদ্বেগে আছি। আর ছাত্রদলের যে টোটাল পাওয়ার স্ট্রাকচার, সেগুলোর মধ্য দিয়ে এই ঘটনা ঘটানো হয়। অতএব এটা ব্যক্তিগতভাবে কোনো ছাত্রদল দায়ী, বিষয়টা এরকম নয়। ছাত্রদলের ক্ষমতা ব্যবহার করে এটা করেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। আমি আইডিতে দেওয়া ভিডিওতে ভুক্তভোগী রাকিব বলেন, আমি হলে থাকি, আমার রুমের ছাত্রদলের কিছু লোক আমাকে ধরে নিয়ে যায়। আমাকে রুমে নিয়ে যাওয়া পরে তারা আমাকে ছাত্রলীগের ব্লেম দোষারোপ দিয়ে মারধর করে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে, ঝাড়ু, ছুরি ও মদের বোতল দিয়ে আঘাত করে জোরপূর্বক আমার কাছ থেকে স্বীকারোক্তি নেয় যে আমি ছাত্রলীগ করতাম। দেখেন এখানে মদের বোতল দিয়ে আঘাত করে, পয়েন্ট টু বি নোটেড। এই ছাত্রদল এই পর্যায়ে গেছে, তারা মদের বোতল, তারা মদ খাওয়া এটা তাদের কাছে এখন সকালে নাস্তা খাওয়ার মতো। আর এখানে ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে, এগুলো আসলে তেমন কিছু না। ওই ছেলে, ছোট বাচ্চা ছেলে কি ছাত্রলীগ করবে? সেটা নতুন এসেছে, ওগুলো কিছু না। আসলে ওরা খোঁজার চেষ্টা করছে শিবির। ওরা শিবির ব্লেম দিয়ে মানে একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ওই ছেলের মোবাইলে শিবির সম্পৃক্ত পাওয়া গেলেও এটা নিয়ে কাহিনী করতো। এই জন্য ওই ছাত্রলীগ খুঁজুক আর যায়, ওগুলো সুতা অনেক সময় বলবে যে ছাত্রলীগ খুঁজে, কিন্তু ওরা আসলে খুঁজে শিবির, তারপরে তাকে বিভিন্ন বিতর্কিত করার চেষ্টা করবে। আর ধরা না পড়লে তখন ছাত্রলীগ খুঁজে এটা বলবে, কারণ শিবির তো আবার শক্তিশালী, শিবিরের সাথে লাগতে গেলে আরেক বেকায়দায় পড়তে হতে পারে। কিন্তু দিন শেষে মোবাইল চেকিং এর যত ঘটনা, এটা বুঝবেন যে এটা শিবির খোঁজার চেষ্টা। আর ছাত্রলীগ করলে সেটা মোবাইলে কেউ রাখবেন, এটা যে কেউ বুঝে। তারা আমাকে এরকম হুমকি দেয় যে আমাকে তারা মেরে ফেললেও এর বিচার করবে না। তার পাশের রুম থেকে পিস্তল ও ছুরি আনার হুমকি দেয়, তারা পিস্তল এনে আমার পায়ে গুলি করবে। এটা একদম এই সেম কাজগুলো ছাত্রলীগ করতো। এক পর্যায়ে আমাকে জোরপূর্বক আমাকে উল্লঙ্ঘ করে ভিডিও ধারণ করে। ভিডিওটি করার উদ্দেশ্য হলো রাতের মধ্যে আমার কিছু হলে আপনার বিষয়টি দেখবেন। আমার সহপাঠী ক্লাসমেটের অবগতি করতেই ভিডিওটি করা। অভিযুক্তরা হলেন সৈকত ইলেকট্রনিক্স স্বাধীন, নাম সহ ডিটেলস বলেছেন। এক শিক্ষার্থী নির্যাতনকারী হাতে প্রতিনিয়ত ক্যাম্পাস ও হলে ছাত্ররা নির্যাতন হচ্ছেন। এরা পূর্বে সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন ছাত্রদল নাম করে অত্যাচার করছে। ওরা অন্যকে ছাত্রলীগ করে কিনা সেটা খুঁজছে, অথচ ওরা নিজেরাই ছাত্রলীগ করতো। আর ছাত্র দলের বেশিরভাগ ছাত্রদলের নিজস্ব কর্মী নেই, তারা এখন বুইরা খাটাস। এই জন্য যারা রানিং ছাত্রদল করে এরা বেশিরভাগ ছাত্রলীগ করতো। আর যারা অরিজিনাল ছাত্র, এরা ছাত্রলীগ থেকে কনভার্টেড। আর অরিজিনাল ছাত্রদল যারা, এরা বুইরা খাটাস, এরা ক্যাম্পাস ম্যানেজার ঢুকতে পারে না, এরা হলে থাকার যোগ্যতা নেই এদের। এদের ভয় কেউ মুখ খুলতে চান না। ইনস্টিটিউট প্রশাসন সবকিছু জেনেও নীরব ভূমিকা পালন করছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ অতিরিক্ত দায়িত্ব শাহেলা পারভিন বলেন, এরকম একটি ঘটনা ঘটে গেল আমি জানি না কেন, শিক্ষার্থীরা বিস্তারিত আপনাকে জানাচ্ছি। যাই হোক দর্শক, ভয়ঙ্কর রূপে ছাত্রলীগের মতো হয়ে ফিরছে, এবং ছাত্রলীগের লোকজন এই ছাত্রদল হয়ে ফিরছে। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।